ओम शांति। आजकेर अव्यक्तवाणी 9/12/1970। पुरुषार्थ का मुख्य आधार कैचिंग पावर। पुरुषार्थेर प्रधान आधार हलो कैचिंग पावर। आज हरेक की दो बातें देख रहे हैं कि हरेक कितना नॉलेजफुल और कितना पावरफुल बने हैं। तो बाबा आज के बोलছেন कि आज के बाबा আমরা প্রত্যেকের মধ্যে দুটি বিষয়কে দেখছেন कि আমরা প্রত্যেকে কতটা নলেজফুল হয়েছি আর কতটা আমরা পাওয়ারফুল হয়েছি। उसमें भी मुख्य कैचिंग पावर हर एक की कितनी पावरफुल है ये देख रहे हैं। तो बाबा ये दुटोर मध्येও प्रधानत कैचिंग पावरটা কত মানে ধারণ ক্ষমতা। বাবা আমাদের যে কিছু বলতে চাইছেন সেটা আমি কত সহজে বুঝে নিতে পারছি, ক্যাচিং করতে পারছি। তো বাবা সেটা দেখতে চাইছেন, সেটা আমাদের মধ্যে কতটা এসেছে। पुरुषार्थ का मुख्य आधार कैचिंग पावर है। আমাদের পুরুষার্থের मुख्य आधार ही हलो कैचिंग पावर। जैसे साइंस वाले आवाज़ को कैच करने का भी प्रयत्न करते हैं। बाबा एग्जाम्पल दीजिए, যেমন সায়েন্সের লোকেরা आवाज़ के कैच करार चेष्टा करे, लेकिन साइलेंस की शक्ति से आप लोग क्या कैच करते हो? साइंसের লোকেরা आवाज़ कैच करे और आमादेर होच्छे साइलेंसের पावर। तो बाबा बोलছে তোমরা साइलेंसের शक्ति दिए कि कैच करो। जैसे वो बहुत पहले के साउंड को कैच करते हैं, वैसे आप क्या कैच करते हो? बाबा बोलছেন ওই সায়েন্সের লোকেরা অনেক আগের সাউন্ডকে ক্যাচ করে, ঠিক সেভাবেই তোমরা কি ক্যাচ করো? अपने 5000 वर्ष पहले के दैवी संस्कार कैच कर सकते हो? बाबा बोलছে আমরা নিজেদের 5000 বছর পূর্বের যে দৈবী সংস্কার ছিল সেটা কি আমরা ক্যাচ করতে পারি? कैचिंग पावर इतनी आई है, এতটা ক্যাচিং পাওয়ার কি এসে গেছে? হ্যাঁ, যেমন আমরা অনেক আগে আমরা খুব টাইমলি উঠতাম, স্কুলে যেতাম, এখন অনেক লেট উঠি, কিন্তু যখন মনে পড়ে আহা কি একটা সময় ছিল, তখন আমরা এই টাইমে উঠতাম, আমরা এই করতাম, ওটা আমাদের মনে পড়ছে। তখনকার যে সংস্কার ছিল আমার মধ্যে সেটা আমার মনে পড়ে। একইভাবে বাবা বলছে আত্মা তো অবিনাশী, আত্মার মধ্যে 84 জন্মের যে পার্ট সেটা অলরেডি রেকর্ডেড আছে। তো 5000 বছর পূর্বে আমি দেবতা ছিলাম, আমার মধ্যে দৈবী সংস্কার ছিল। তো সেই সংস্কারটা যদি আমি মনে করতে পারি, ওটাকে যদি ক্যাচ করতে পারি, তাহলে কি হবে, আমার মধ্যে ওটা ইমার্জ হয়ে যাবে। তো সেটাই বাবা বলছে, যেমন সায়েন্স শব্দকে ক্যাচ করে, পুরনো অনেক আগের শব্দ। তোমরা কি পুরনো মানে আমাদের 5000 বছর আগের দৈবিক সংস্কার আছে, সেটা কি ক্যাচ করতে পেরেছো? মানে সেই ক্যাচিং পাওয়ারটা কি এসে গেছে? वो तो दूसरों की साउंड को कैच कर सकते हैं, ওরা তো অন্যদের সাউন্ডটা ক্যাচ করতে পারে। आप अपने असली संस्कारों को सिर्फ कैच नहीं करते, लेकिन अपना प्रैक्टिकल स्वरूप बनाते हो। বাবা বলছে ওরা তো অন্যের সাউন্ড ক্যাচ করে, আর আমরা নিজের প্রকৃত সংস্কারকে ক্যাচ করব, আর সাথে সাথে সেটাকে প্র্যাকটিক্যাল স্বরূপও বানিয়ে নেব। ওরা শুধু ক্যাচ করবে আর আমরা ক্যাচ করে সেটাকে আমার নিজের মধ্যে প্র্যাকটিক্যালি নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের কাজ। सदैव ये स्मृति में रखो कि मैं यही था और फिर बन रहा हूँ। বাবা বলছে সর্বদা এই কথাটাই স্মৃতিতে রাখো কি আমি এরকম ছিলাম আর পুনরায় এমনটা আমি হয়ে উঠব। হ্যাঁ না, मैं था मैं ही होऊंगा, আমি ছিলাম আমি আবার হব। হ্যাঁ, এই কথাটা সবসময় নিজেকে মনে করাতে হবে, এতে আমরা মোটিভেট হব।
তারপরে বাবা বলছেন, जितना जितना उन संस्कारों को कैच कर सकेंगे उतना स्वरूप बन सकेंगे। এটা হচ্ছে মেন পুরুষার্থ, আর এটাই হচ্ছে ফর্মুলা। বাবা বলেন বারে বারে আমরা যেই স্বরূপে নিজেকে স্থিত করতে চাই সেই সংস্কারটাকে আগে নিজের মধ্যে ইমার্জ করতে হবে, তাহলেই সেই স্বরূপটা অটোমেটিক আমার মধ্যে জাগৃত হয়ে যাবে। তো সবার ইম্পর্টেন্ট হচ্ছে সেই সংস্কারটাকে ক্যাচ করা, কি আমি যেটা হতে চাইছি ওর সংস্কারগুলো কীরকম, সেই জিনিসটা আত্মার মধ্যে ইমার্জ করে নেওয়া। কি আমি যদি দেবতা ছিলাম তাহলে আমি দেবতা হিসেবে তখন আমার কথাবার্তা কীরকম, আমার মানে দৃষ্টি কীরকম ছিল, আমার পরিধান কীরকম ছিল, আমার খাওয়া দাওয়া কীরকম ছিল, আমার সম্বন্ধ সম্পর্ক কীরকম ছিল, আমার ওঠা বসা কীরকম ছিল, মানে সব কিছু যত যত ওই সংস্কারগুলো আমি মনে করব অতই আমি আত্মা ওই স্বরূপের মধ্যে নিজেকে স্থিত করতে পারবো। হ্যাঁ না, মাম্মার জন্য বলেন কি মাম্মা এমনি বলছে 18 বছরের কন্যা হিসেবে যজ্ঞের মধ্যে এসেছিলেন, কিন্তু বাবা ওনাকে যজ্ঞমাতা বানিয়ে দিলেন। তারপরে সবার অনুভব কি কিছু মানে দিন পরে সবাই মাম্মার মধ্যে একটা অন্য চেঞ্জ দেখতে পেরেছে, সবাই ওনাকে মা বলতে বাধ্য হয়েছে। ইভেন মাম্মার যে লৌকিক মা ছিল উনিও নিজের মেয়েকে মা বলে ডাকতেন, আর মাম্মা নিজের লৌকিক মাকে মানে অলৌকিক কন্যা বা অলৌকিক মেয়ে আর কি সেই হিসেবে দেখতেন। মানে এতটা ডিফারেন্স চলে এসেছিল। সবাই বলছে এটা কী করে সম্ভব হয়, মানে মাম্মা একেবারে প্রকৃত মা হয়ে গেছিলেন সকলের জন্য। সে যে কোনো বয়সের লোক এলে মানে সে বৃদ্ধা এলেও বৃদ্ধ এলেও সে তাকে মা বলতে বাধ্য হতো। মানে এতটা নিজের সংস্কার স্বরূপগুলো এতটা পাল্টে ফেলেছিল। কী করে হয়েছিল? এইভাবেই হয়েছিলেন। যখনই ওনাকে বলা হলো তুমি মা, উনি সেই সংস্কারগুলোকে ইমার্জ করে করে সেই স্বরূপে নিজেকে একেবারে স্থিত করে দিয়েছিল, যার জন্য উনি সব সময় মা হয়েছিলেন, আর সবাই ওনাকে মায়ের চোখেই দেখেছেন, আর উনি সবাইকে সন্তানের চোখে দেখেছেন। তখন বয়স মানে নাম রূপ দেহে এগুলো কোনো ফ্যাক্টরই নয়, আত্মিক অবস্থা এত পাওয়ারফুল হয়ে গেছিল। তো বাবা এখানে আমাদেরকে তাই বলছে, আমিও যদি আমার যে স্বরূপটা আমি চাইছি তার যদি সংস্কারটা আমি ক্যাচ করে নিতে পারি তাহলে কিন্তু ওই স্বরূপে স্থিত হওয়া আমার জন্য ইজি হয়ে যাবে। তারপরে আজকে বলছেন, अपनी स्मृति को पावरफुल बनाओ अर्थात শ্রেষ্ঠ और স্পষ্ট বানাও। হ্যাঁ, তাহলে আমি কি করব? তাহলে সে সংস্কারটাকে ক্যাচ করার জন্য নিজের স্মৃতিটাকে বাবা বলছে একটু পাওয়ারফুল বানাও, মানে শ্রেষ্ঠ আর স্পষ্ট বানাও, মানে স্পষ্টভাবে আমাকে নিজের সংস্কারগুলোকে নিজের স্মৃতিটাকে ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, তখন ওইটা স্বরূপের মধ্যে আসবে। जैसे अपने वर्तमान स्वरूप को वर्तमान संस्कारों का स्पष्ट अनुभव होता है, ऐसे अपने आदि स्वरूपों का संस्कारों का भी इतना ही स्पष्ट अनुभव हो। সুন্দর করে বোঝাচ্ছেন আরও, যেমনভাবে আমাদের এখন নিজের বর্তমান স্বরূপ, আমার এই স্বরূপ আর আমার এই সংস্কার, এটা আমি খুব স্পষ্টভাবে জানি, একইভাবে আমার আদি স্বরূপ আমার আদি সংস্কার এটাও যেন আমার স্পষ্টভাবে অনুভব হয়। বাবা এটা চাইছেন, সমঝা? ইতনি ক্যাচিং পাওয়ার চাহিয়ে। সেটা 5000 বছর আগের ব্যাপার, সেজন্য আমার ওই ক্যাচিং পাওয়ারটা নিজের মধ্যে জাগ্রত করতে হবে, সে পাওয়ারটা যেন আমি সেটাকে স্পষ্টভাবে বুঝতে পারি। जैसे वर्तमान समय में अपनी चलन वो कर्तव्य स्पष्ट और सहज स्मृति में रहती है। বাবা আরেকটা এক্সাম্পল দিয়ে বলছেন, যেমন বর্তমান সময়ে আমরা নিজের চলন নিজের কর্তব্য স্পষ্ট আর সহজে স্মৃতিতে আনতে পারি, ऐसे ही अपनी असली चलन सहज और स्पष्ट स्मृति में रहे। ঠিক একইভাবে আমার মানে আদি স্বরূপের সময় আমার চাল চলন
কীরকম ছিল সেটাও যেন আমার কাছে সহজ আর স্পষ্ট যেন আমার স্মৃতিতে থাকে। सदैव यही दृढ़ संकल्प रहे कि ये मैं ही तो था। হ্যাঁ, এটা বারবার মানে যখন আমি স্মৃতিতে আনছি বা বলছে তখন এই সংকল্পটাও খুব দরকার কি এই তো আমিই ছিলাম, হ্যাঁ না? কেন অনেক সময় এমন হতে পারে কি আমার বর্তমান স্বরূপে কোনো একটা অবগুণ অনেক বেশি আছে, কিন্তু আমার আদি স্বরূপের তো কোনো অবগুণ নেই। অনেক সময় মনে হবে আমার দ্বারা মনে হচ্ছে না হবে, এরকম আমি ছিলাম, মানে এতটা পার্থক্য কিছু হয়তো এরকম একটা আসতেও পারে। সেজন্য আমি আমার আদি স্বরূপটা ইমার্জ করার সাথে সাথে আমি নিজেকে দৃঢ় সংকল্পও দেবো কি আমি এটাই ছিলাম, কিন্তু এখন নেই, কিন্তু ছিলাম, আবার আমিই হব। এটাকে বলছে দৃঢ় সংকল্পটাকে বারে বারে আমাদেরকে রিপিট করতে হবে, মনকে বোঝাতে হবে। सदैव यही दृढ़ संकल्प रहे कि मैं ही तो था। तो 5000 वर्ष की बात इतनी स्पष्ट अनुभव में आए जैसे कल की बात। আর বা বলছে 5000 বছর কিছু ব্যাপারই না, এমনভাবে মানে স্পষ্টভাবে অনুভব করতে হবে যেন গতকালের কথা। এ তো আমি এর আগেই গতকালই দেবতা ছিলাম, আজকে নেই, আবার আগামীকাল হয়ে যাব, এরকম এতটা স্পষ্ট মনে করতে হবে। इसको कहते हैं कैचिंग पावर, এটাকে বলা হয় कैचिंग पावर। अपनी स्मृति को इतना श्रेष्ठ और स्पष्ट बनाकर जाना। তো বাবা বলছে এখান থেকে যখন ভট্টি থেকে যাবে তার আগে নিজের স্মৃতিটাকে অনেকটা স্পষ্ট আর শ্রেষ্ঠ করে যেও। भट्टी में आए हो ना, मैंने भट्टीते एसेছো तो। सदैव अपना आदि स्वरूप और आदि संस्कार सामने दिखाई दे। তাহলে এখন আমাদের সবসময় নিজের আদি স্বরূপ আর আদি সংস্কার সবসময় যেন আমার সামনে থাকে। হ্যাঁ, কলিযুগে পরে সত্যযুগ, এই শরীর ছাড়লেই আমরা ওই শরীরে ঢুকে যাব, এই স্বরূপটা ছাড়লাম ওই স্বরূপে এসে যাব, এই সংস্কার যাবে ওই সংস্কার আসবে। এখন তো সময়ও কম, সেজন্য একেবারে যেন সামনে দেখা যায়। এই যে বাবা বলে না বারবার এই শরীর ছাড়লাম এই শরীরে ঢুকলাম, তো ওর সংস্কার ওর স্বরূপ সবসময় যেন চোখের সামনে ভাসে। अपनी स्मृति को पावरफुल बनाने से वृत्ति और दृष्टि स्वतः ही पावरफुल बन जाती है। हाँ, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। মানে আমি যদি আমার দৃষ্টি বৃত্তি চেঞ্জ করতে চাই তার ফর্মুলা বা বলছে নিজের স্মৃতিটাকে পাওয়ারফুল করো। স্মৃতিটা যদি দেবতার হয়ে যায় তাহলে আমার বৃত্তি দৃষ্টি দুটোই দেবতার মতোই হয়ে যাবে। তাহলে স্মৃতিটা পাওয়ারফুল, বৃত্তি আর দৃষ্টিও ऑटोमेटिकली पावरफुल হবে। फिर ये कुमार ग्रुप क्या बन जाएंगे। বাবার সামনে হয়তো কুমারের গ্রুপ আছে, সবাই বসে আছে, বাবা বলছে তারপরে কুমার গ্রুপ কিসে পরিণত হবে। অনুকুমার অর্থাৎ अनोखा। হ্যাঁ, তো বাবা বলছে অনুকুমার, ওনাদের নাম দিলেন, তার মানে হচ্ছে अनोखा। अनोखा মানে অভূতপূর্ব, একেবারে একটু আলাদা মতো। हर एक के 2 नैनों से 2 स्वरूप का साक्षात्कार होगा। तो बाबा বলছেন সবাইয়ের দুটি নয়ন দ্বারা দুটি স্বরূপের কিন্তু সাক্ষাৎকার হবে। कौन से 2 स्वरूप, কোন দুটি স্বরূপ। सुनाया था ना कि निराकारी और दिव्य गुणधारी। তো কি দুটো স্বরূপ বাবা বলছে দুই চোখে দেখা যাবে, একটা হচ্ছে নিরাকারী, একটা হচ্ছে দিব্য গুণধারী। তার মানে ফরিস্তা রূপ আর দেবী রূপ। নিরাকারী আর दिव्य गुणधारी माने फरिश्ता स्वरूप और देवी स्वरूप। हर एक ऐसा अनुभव करेंगे वो हर एक से ऐसा अनुभव होगा जैसे कि चलता फिरता लाइट हाउस माइट हाउस हो। माने प्रत्येक থেকে সবাই এরকম অনুভব করবে যেন কোনো লাইট हाउस माइट हाउस চলাফেরা করছে। ऐसे अपने स्वरूप का साक्षात्कार होता है। बाबा जी এরকম নিজের স্বরূপের সাক্ষাৎকার কি হয় कि আমি চৈতন্য লাইট हाउस माउट हाउस চলাফেরা করছি এরকম। जब 5000 वर्ष की बात को कैच कर सकते हो, अनुभव कर सकते हो, तो
तो इस अंतिम स्वरूप का अनुभव नहीं होता है। এক তো বাবা বলছে 5000 বছর আগের, সেটাকে তুমি ক্যাচ করো। বাবা বলছে যদিও তুমি 5000 বছর আগের কথা ক্যাচ করতে পারছো, তাহলে এই অন্তিম মানে ব্রাহ্মণ জন্মের যে শেষ স্বরূপ, না ফরিস্তা স্বরূপ, সেটা কি অনুভব হচ্ছে না? সেটাও হওয়া উচিত। কারণ যতক্ষণ আমি ফরিস্তা হব না, ততক্ষণ তো আমি আদি স্বরূপে যেতে পারছি না। তো আদি স্বরূপটাও ক্যাচ করতে বলছেন বাবা, আর আমার অন্তিম স্বরূপ ফরিস্তা স্বরূপ ওটাও ক্যাচ করতে বলছেন। अभी जो कुछ कमी रह गई है वो भरकर ऐसे अनुभवी मूर्त बनकर जाएंगे। যেন বাবা বলছে এই দুটো স্বরূপে যাওয়ার জন্য আমার মধ্যে এই মুহূর্তে যা যা কিছু ঘাটতি রয়ে গেছে, বাবা বলছে সেগুলোকে ভরে নিয়ে এখান থেকে যেও। তো देखना कभी कोई कमी न रह जाए। हाँ, তুমি দেখো কি কোনো ঘাটতি যেন না থেকে যায়। হ্যাঁ, কোনো ঘাটতি না থাকলে আমি সেই স্বরূপে স্থিত অনেক ইজিলি হয়ে যাব। भट्टी से ऐसा परिवर्तन करके जाना। এই ভট্টি থেকে নিজেকে এমনভাবে পরিবর্তন করে जियो जैसे कभी कभी सत्युगी आत्माएं जब प्रवेश होती है तो उनको इस पुरुषार्थी जीवन का बिल्कुल ही नॉलेज नहीं होता है। बाबा एग्जाम्पल দিচ্ছে আবার, যখন মাঝে মাঝে সত্যযুগী আত্মা প্রবেশ করে, হ্যাঁ না, যখন আগে বলে সবাই ধ্যানে যেত, কখনো মাঝে মাঝে তাদের মধ্যে কোনো সত্যযুগী আত্মা প্রবেশ করে যেত, তখন তারাই পুরুষার্থী জীবনের যে এত পুরুষার্থ, এত আমাদের কষ্ট হচ্ছে না, পরিশ্রম, সেগুলোর প্রতি কোনো জ্ঞান থাকে না। তারা একেবারে মানে সত্যযুগী দেবতা হিসেবে তাদের আচার আচরণ হয়ে যায়। তো ভাবছে যেমন ওই আত্মা ঢুকলে ওরা পুরুষার্থী জীবনের কোনো নলেজ তাদের মধ্যে থাকে না। ऐसे आप लोगों को कमज़ोरी और कमियों की नॉलेज ही মার্জ হয়ে যায়। একইভাবে আমি এখন দেবতা হব, তা আমি দেবতা হয়েই গেছি ধরলে আমার জীবনের যে সমস্ত দুর্বলতার ঘাটতি যেন মার্জ হয়ে গেছে, যেন একেবারে সে জ্ঞানটা আমার আর নেই, আমার মধ্যে কোনো দুর্বলতা নেই, মানে আমি সব কিছু ভুলে গেছি, এরকম হয়ে যাওয়া উচিত। তো কোনো ঘাটতি, কোনো দুর্বলতা যেন আর না থাকে, সব যেন লুপ্ত হয়ে গেছে, এরকম একটা ভাব আমার মধ্যে যেন চলে আসে। इसलिए এবার সেই জন্য কী করব, इसलिए विशेष इस ग्रुप को दो बातें याद रखनी है। আর সেজন্য বিশেষত এই গ্রুপকে ভাবা হচ্ছে দুটি বিষয় মনে রাখতে হবে। दो बातें दो शब्दों में ही है। দুটি বিষয়, আর সেটা দুটো শব্দতে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এক গেস্ট হাউস, একটা হচ্ছে গেস্ট হাউস, আর দ্বিতীয় गेट आउट, अर्थात बाहर निकालना है और आगे के लिए अंदर नहीं देना है, अंदर नहीं आने देना है। तो একটা হচ্ছে গেস্ট হাউস, আর দ্বিতীয় বলছে गेट आउट, মানে বাইরে বের করে দাও, মানে পরবর্তীকালে যেন ভেতরে আর আসতে না পারে, একেবারে আউট। दूसरा, তারপরে বলছে इस दुनिया को सदैव गेस्ट हाउस समझो। এক নম্বরে যে বাবা বললেন গেস্ট হাউস বলতে কী বোঝাচ্ছে, বাবা বলছেন এই পুরনো দুনিয়াকে সবসময় গেস্ট হাউস পাবো। মানে গেস্ট হাউস মানে অতিথিশালা, আমরা টেম্পোরারি যাই অতিথিশালায়, গেলাম, দু একদিন থাকলাম, আবার চলে এলাম। এই পুরনো দুনিয়ায় আমি টেম্পোরারি আছি, পরমধাম থেকে এসেছিলাম, অনেক দিন ধরে অনেক কিছু করলাম, এখন জাস্ট টেম্পোরারি আছি, 2-3 দিনে আমি ছেড়ে চলে যাব, এরকম ভাব রাখতে হবে এই পুরানো দুনিয়ার থেকে। फिर कभी कमज़ोरी या कमी का अनुभव नहीं करेंगे, सहज पुरुषार्थ है ना। তারপরে বা বলছে তাহলে তুমি কোনো দুর্বলতা বা ঘাটতির অনুভব করবে না, হ্যাঁ না। যখন আমরা ভাবি এখান থেকে আমি চলে যাব, তখন আমাদের ওইখানের কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি, কোনো আকর্ষণ, কোনো লাগাও কিছুই থাকে না। ওখানে যে জিনিস যতই ভালো হোক, আমরা জানি না না আমি তো এখান থেকে চলে যাব, আমার লাগবে না, আমার এটা দরকার নেই, হ্যাঁ না। তো এরকম এই পুরনো দুনিয়া গেস্ট হাউস, আমি এখান থেকে চলেই যাব, কার সাথে ঝগড়া করব, কার সাথে এই করব, সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে আশীর্বাদ দাও, এসবগুলো যেগুলো বাবা চায় এগুলো আমার পক্ষে করা এবার ইজি হয়ে যাবে। আমার ভেতরে যে অবগুণগুলো আছে ওগুলো সব শেষ হয়ে যাবে এবার, শুধু গেস্ট হাউসটা ভাবলে।
তো বাবা বলছে এটা হচ্ছে সহজ পুরুষার্থ। इस ग्रुप को कमाल कर दिखानी है, इसलिए सदैव लक्ष्य रखना है। तो এই গ্রুপটাকে বাবা বলছে একটু কামাল করে দেখাতে হবে। শোনো কী লক্ষ্য রাখবে? अब फिर 21 जन्म के लिए रेस्ट करना है। মানে এই এখন একটু গেস্ট হাউসের মতো সব কিছু নিজেকে মনে করে প্রসাদ করে নিলে এরপরে 21 জন্ম, আর তো পরিশ্রম নেই, 21 জন্মের জন্য আমরা রেস্ট করতে পারব, বিশ্রাম করতে পারব। লেকিন সে 21 জন্ম রেস্ট করার জন্য এখন, लेकिन अभी 1 सेकेंड में भी मनसा वाचा कर्मणा सर्विस से रेस्ट नहीं। মানে এখন 1 সেকেন্ডের জন্য মন বচন করো মনসা বাচা কর্মণা কোনো সার্ভিস থেকে রেস্ট পাওয়া যাবে না এখন, তারপরে 21 জন্মের জন্য রেস্ট করো এরকম। তবেই বেস্ট বানেঙ্গে। মানে এখন প্রতিটা সেকেন্ডে আমার ভাগ্য তৈরি হচ্ছে, অনেক জন্মের ভাগ্য তৈরি হচ্ছে, সেটা এখন প্রতিটা সেকেন্ড আমাকে মনসা বাচা কর্মণা দিয়ে সফল করতে হবে, তবেই আমি কিন্তু বেস্ট হতে পারব, মানে উঁচু পদ, আমার একটা ভালো রেজাল্ট হবে। क्योंकि ये है हार्ड वर्कर ग्रुप, समझा? তা বলছো বুঝেছো? এই কারণেই বাবা এই গ্রুপটাকে বলছে হার্ড ওয়ার্কার গ্রুপ, মানে কঠোর পরিশ্রমী গ্রুপ। হার্ড ওয়ার্কার গ্রুপ মে রেস্ট नहीं, हार्ड वर्कर ग्रुपরা কখনো রেস্ট করে না। कभी रेस्ट नहीं करता और वेस्ट नहीं करता। हार्ड वर्कर গ্রুপের নাম দিয়েছে বাবা, এরা কখনো রেস্টও করবে না আর কখনো वेस्टও করবে না। इसलिए इस हार्ड वर्कर्स ग्रुप व रूहानी सेवाधारी संगठन को सेवा के सिवाय और कुछ सूझे ही नहीं। সেটা বাবা বলছে এই গ্রুপ হার্ড ওয়ার্কার গ্রুপ বা ওনাকে আরেকটা নাম রুহানি সেবাধারী সংগঠন, এরা সেবা ছাড়া এদের আর কিচ্ছু ভালো লাগবে না। ये है नाम का काम, এটা হলো যেমন নাম রেখেছে সেরকম কাজ করতে হবে আর কি। বাবা নাম দিয়ে তারপরে নামের মানেটাও বুঝিয়ে দিচ্ছে ওদেরকে। ये भी याद रखना सेवा प्रति स्वयं को ही ऑफर करना है, तब बाप दादा से आफरीन मिलेगी। বাবা বলছে এটাও মনে রাখতে হবে কি সেবার জন্য কিন্তু নিজেকেই অফার করতে হবে, তখনই আমরা বাপ দাদার কাছ থেকে আফরিন পাবো, মানে বাহবা পাবো। মানে যখনই সেবা আসবে বাবা বলে না পেহলে মে, মানে আমি করব, মানে নিজেকে অফার করবে। যখনই কোনো সেবা আসছে ঠিক আছে আমি করে দেবো, আমি করে দেবো, নিজেকে অফার করো, তাহলে বাবা তোমাকে আফরিন দেবে। हार्ड वर्कर्स व रूहानी सेवाधारी ग्रुप को सदैव ये स्लोगन याद रखना है। तो बाबा এখন আরেকটা স্লোগান আমাদেরকে মনে রাখতে বলছে कि समाना और सामना करना हमारा निशाना है। হ্যাঁ, समाना মানে সমাহিত করা আর সামনা করা মানে সম্মুখীন হওয়া। বাবা বলছে এটাই হচ্ছে আমাদের নিশানা। ये है इस ग्रुप का स्लोगन, এটা হচ্ছে এই গ্রুপের স্লোগান। এবার সামনা মায়া से करना है ना कि दैवी परिवार से। হ্যাঁ, এবার বাবা বললেন দুটো কাজ করতে, সামনা করতে আর সমানা। তো সমানা মানে সমাহিত করা আর সম্মুখীন হওয়া। তা বলছে সম্মুখীন কার সাথে হবে? মায়ার সাথে, হ্যাঁ, দৈবী পরিবারের সাথে নয়। তো সমানা क्या है, আর সমাহিত কাকে করব? সমাহিত করতে হবে বাবা বলছে আপনি পুরানো সংস্কারও কো সমানা है। আর মধ্যে যত পুরনো সংস্কার আছে ওগুলো একেবারে সমাহিত করে নিতে হবে, যেন ওগুলো কোনোদিন ছিলই না। এখন সবসময় আমার আদি সংস্কার ইমার্জ থাকবে, আর মায়া যতবারই আসবে তার সম্মুখীন হতে হবে। তাই দুটো জিনিস বাবা বললেন। नॉलेजफुल के साथ साथ पावरफुल भी बनना है, तब ही सर्विसेबल बनेंगे। তো আমরা তো নলেজফুল প্লাস পাওয়ারফুল দুটোই হতে হবে, তবেই আমরা কিন্তু বাবার জন্য সার্ভিসেবল হয়ে উঠব। আচ্ছা, তিলক সমারোহ দেখ, রাস তিলক সমারোহ याद आता है। যখনই বাবার ঘরে কোনো অনুষ্ঠান হয় আমাদের সবাইকে তিলক পরানো হয়, তো বাবা বলছে তিলক সমারোহ দেখে তোমাদের কি নিজের রাস তিলক সমারোহ এ কথা মনে পড়ে?
अभी ये तिलक संपूर्ण स्थिति में रहने के लिए है। বলছে এখন যে তিলকটা দেওয়া হলো, কেন দেওয়া হলো? কি আমি আত্মা এখন থেকে সম্পূর্ণ স্থিতিতে থাকবো, হ্যাঁ না? আমি আমার এই জন্মের লাস্ট স্বরূপ, হ্যাঁ, ফরিস্তা স্বরূপ বা আদি স্বরূপ, মানে একেবারে কর্মাতীত অবস্থার ফরিস্তা স্বরূপে আমি স্থির থাকবো, সেজন্য আমি তিলকটা পড়লাম। তারপরে বাবা বলছেন ফির মিলেগা রাজ তিলক। আমি যদি নিজের সম্পূর্ণ স্থিতিতে থাকতে পারি তাহলেই আমি রাজ তিলক পেয়ে যাব। এরপরে ये तिलक है प्रतिज्ञा और प्रत्यक्षता का तिलक। তাহলে এই তিলক কি হলো? প্রতিজ্ঞা, মানে পড়াচ্ছে তিলক, তখন আমি প্রতিজ্ঞা করলাম কি আমি এখন থেকে সম্পূর্ণ স্থিতিতে থাকব, আর এতেই আমার প্রত্যক্ষতা হবে। ইতনি পাওয়ার হ্যাঁ, বাবা এতটা শক্তি আছে তো, হ্যাঁ, মানে নিজেকে সম্পূর্ণ স্থিতিতে আমি রাখবো, তার জন্য শক্তি তো লাগবে, তো সে শক্তি আছে তো। रूहानी सेवाधारी ग्रुप के लिए ये खास शिक्षा दे रहे हैं। तो बाबा বলছে সামনে যারা আছে সব রুহানি সেবাধারী, আমি তাদের জন্য বিশেষ শিক্ষা দিলাম। अपने को जितना अधिकारी समझते हो उतना ही सत्कारी बनो। এটা বাবার একটা শিক্ষা দিচ্ছেন। আমরা নিজেকে যত অধিকারী মনে করি ততটাই সৎকারীও হও। पहले सत्कार देना है फिर अधिकार लेना है। আগে সৎকার করো, মানে সবাইকে সম্মান দাও, তারপরে অধিকার নাও। अगर सत्कार को छोड़ सिर्फ अधिकार लेंगे तो क्या हो जाएगा? হ্যাঁ, তো সৎকার আর অধিকার দোনো সাথ সাথ हो। এখন আমাদের সৎকার আর অধিকার দুটোকেই সাথে সাথে রাখতে হবে। যদি আমি সৎকার ছেড়ে দিই, শুধু অধিকারটা রাখি, তাহলে কি হবে? जो कुछ किया वो बेकार हो जाएगा। যা কিছু করেছে সব হচ্ছে বেকার হয়ে যাবে। इसलिए दोनों बातों को साथ साथ रखना है। সেজন্য দুটি বিষয়কেই একসাথে রাখতে হবে। বা বলছে আমি যদি শুধু নিজে অধিকার নিয়ে নিই, ধরো আমি ভাবছি আমি রাজা হব, রাজা হওয়ার আমি সব অধিকারটা নিয়ে নিলাম, কিন্তু আমি যদি অন্যকে সম্মান না দিই তাহলে আমার প্রজা তৈরি হবে না, না? বা অনেক সময় বলেন আমি রাজা হয়ে গেলাম, তুমি কিন্তু রাজত্ব কার উপরে করবে? তোমার তো প্রজাও লাগবে না। তো প্রজা কারা হবে? যাদেরকে আমি অন্য আত্মা, যাদেরকে আমি সম্মান দিচ্ছি। সেজন্য অধিকার আর সাথে সাথে সৎকারীও হতে হবে। যতটা অধিকারী অতটা সৎকারী। সেজন্য বাবা বলছে যদি আমি সৎকার না করি, শুধু অধিকারটাই রেখে দিলাম, তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। আমি রাজাও হয়ে গেলাম কিন্তু আমার প্রজা নেই, তুমি কার উপরে রাজত্ব করবে? তা তো সবই বেকার। সেজন্য দুটি বিষয়কে কিন্তু একসাথে রাখতে হবে। আচ্ছা, তো এখানে আজকে এই মুরলিটা শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে ক্যাচিং পাওয়ারের জন্য বোঝাচ্ছেন। বাবা বলছে যেমন সায়েন্স, হ্যাঁ, পুরনো আওয়াজগুলোকে ক্যাচ করতে পারে, অন্যদের আওয়াজকে ক্যাচ করে। তোমরা সাইলেন্স পাওয়ার আছে আমাদের কাছে, সাইলেন্সের শক্তি দিয়ে নিজের 5000 বছর পূর্বের দৈবী সংস্কারকে ক্যাচ করো আর সেটাকে নিজের প্র্যাকটিক্যাল স্বরূপ বানিয়ে নাও। আর বা বলছে সেই সঙ্গে একটা স্লোগান বা স্মৃতিতে রাখো, আমি এরকম ছিলাম আর আমি এমন হব। এইটা স্লোগানটাও বা বলছে মনে রাখতে হবে। যত যত আমি সংস্কারটা ক্যাচ করব, বা বলছে অত অত স্বরূপটা কিন্তু আমার মধ্যে জাগ্রত হয়ে যাবে। সেই জন্য আমাকে আমার স্মৃতিটাকে পাওয়ারফুল বানাতে হবে, মানে শ্রেষ্ঠ আর স্পষ্ট বানাতে হবে। বা বলছে যেমন বর্তমান স্বরূপ, বর্তমান সংস্কার আমার কাছে স্পষ্ট, একইভাবে এই মুহূর্তে আমার অনাদি স্বরূপ, অনাদি সংস্কারগুলো এতটাই স্পষ্ট যেন আমি অনুভব করতে পারি। আর সেটা হবে ক্যাচিং পাওয়ার দিয়ে। তারপরে বাবা বলছেন মানে 5000 বছরের এই কথাগুলো এত স্পষ্ট হয়ে যাওয়া উচিত আমার সামনে, যেন মনে হচ্ছে গতকালের কথা, এতটা হয়ে যেতে হবে। তারপরে বাবা বলছে সবসময় নিজের আদি স্বরূপ বা আদি সংস্কারকে সামনে দেখো, নিজের স্মৃতিটাকে এত পাওয়ারফুল বানাও। তারপরে বাবা কুমারদের গ্রুপ, সেন ওদেরকে একটা নাম দিলেন অনুকুমার। বাবা বলছে তাদের দুটি নয়নে দুটি স্বরূপের সাক্ষাৎকার হবে। কি কি? নিরাকারী আর দিব্যগুণধারী।
বা ফরিস্তা স্বরূপ আর দৈবী স্বরূপ। তার মানে ওরা চৈতন্য লাইট হাউস মাইট হাউস হিসেবে চলাফেরা করবে। বা বলছেন এবার যদি তোমরা 5000 বছর আগের স্মৃতিটাকে ক্যাচ করতে পারো, মানে আমার আদি স্বরূপ, তাহলে এই অন্তিম স্বরূপের, হ্যাঁ, এই মুহূর্তে যে স্বরূপ তার যে লাস্ট স্টেজ সেটাকেও কিন্তু আমরা অনুভব করতে পারব। তার মানে ফরিস্তা স্বরূপ। আর যখন আমি ফরিস্তা স্বরূপকে দেখছি তখন আমি দেখতে পাচ্ছি আমি এখন এটা ফরিস্তা হব, এর মাঝখানে কি ঘাটতি রয়ে গেছে, হ্যাঁ, কি দুর্বলতা রয়ে গেছে, মানে ডিফারেন্সটা কেন, আর সেটাকে তোমাকে ভরে নিতে হবে। আর সেটা ভরে নেওয়ার জন্য বাবা বলছে দুটো শব্দ আজকে দিয়েছেন। একটা হচ্ছে গেস্ট হাউস, মানে এই পৃথিবীতে আমি হচ্ছে একজন অতিথি, আর এই দুনিয়াটা হচ্ছে গেস্ট হাউস। আমি এখানে এসেছি, বাস কিছু দিনের জন্য আছি আর আমি চললাম। সেই জন্য এটা ভাবলে তোমার মধ্যে যে দুর্বলতা ঘাটতি বা সেগুলো আর অনুভব হবে না, তোমার পুরুষার্থ করা ইজি হয়ে যাবে। আর দ্বিতীয়বার বলেছে গেট আউট, বাইরে বের করে দাও। মানে এই যে আমার মধ্যে দুর্বলতা ঘাটতি যা কিছু আছে বিকার, যেগুলো আর লাগবে না সেগুলো আউট, মানে আর আমার এখন আর দরকার নেই, সে পরে দ্বাপর যুগের পরে এসো, এখন আর দরকার নেই, এরকম বের করে দিতে হবে। তো বাবা বলছে এখন সঙ্গম যুগে 1 সেকেন্ডও আমি আত্মা মন বচন কর্ম দিয়ে রেস্ট করব না, তাহলে 21 জন্ম আমি রেস্টে থাকব। সেজন্য বাবা বলছে ওই গ্রুপের নাম বাবা দিল হার্ড ওয়ার্কার গ্রুপ। হ্যাঁ, কঠোর পরিশ্রমী হতে হবে আমাদেরকে, মানে আমাদের এখন আর রেস্ট নেই, 1 সেকেন্ড সফল করতে হবে, আর কোনো রকম ওয়েস্ট করা যাবে না, কিছু ওয়েস্ট করতে হবে না, সব সফল করতে হবে। আর বাবা এটাও বললেন যদি সেবা করতে হয় সেবাতে নিজেকে অফার করো। হ্যাঁ, মানে কেউ আমাকে সেবায় ডাকবে তখন আমি যাব না, নিজেকে অফার করবে, এরকম একটা সেবা হতে পারে, আমি কি ওখানে যেতে পারি, পারমিশন নিয়ে চলে যাও, অফার করো, তাহলে বাপ দাদার কাছ থেকে আফরিন পাবে। তারপরে বাবা একটা স্লোগান দিলেন, সময় তো করতে হবে, সম্মুখীন হতে হবে। তো সম্মুখীন হতে হবে মায়ার, হ্যাঁ, পরিবারের নয়, মায়ার সম্মুখীন হতে হবে। আর সমাহিত করে দিতে হবে, পুরনো যত সংস্কার আছে সব সমাহিত করে নিতে হবে। তার মানে আমাকে নলেজফুলের সাথে সাথে পাওয়ারফুলও হতে হবে, তাহলেই আমি সার্ভিসেবল আত্মা হতে পারব। তারপরে বাবা বলছে যে তিলক সমারোহ হচ্ছে, এটা দেখে নিশ্চয়ই তোমাদের রাজ তিলক সমারোহ কথা মনে পড়ছে। এই তিলকটা কেন দেওয়া হলো? বাবা বলছে সম্পূর্ণ স্থিতিতে থাকার জন্য। তার মানে একরকমভাবে আমি প্রতিজ্ঞা করলাম বাবার কাছে, বাবা এখন থেকে আমি আমার সম্পূর্ণ স্থিতিতে সবসময় থাকব, আর এটাই আমাকে প্রত্যক্ষ করবে। তারপরে বাবা আরেকটা আমাদের ফর্মুলা বলে দিলেন, নিজেকে সবসময় যতটা অধিকারী মনে করো ততটাই কিন্তু সৎকারী হও। হ্যাঁ না, বল না, যে গাছে যত বেশি ফল হয় সে গাছটা সবসময় একটু ঝুঁকে যায়, হ্যাঁ না, নত হয়ে যায়। তো আমিও যত বাবার থেকে যত কিছু পাচ্ছি, যত অধিকার পাচ্ছি, অতটাই আমাকে কিন্তু সবাইকে দিতে হবে, মানে সৎকারী হতে হবে, সবাইকে সম্মান দাও। তো সেজন্য বাবা বলছে আগে সম্মান দেবে, তারপরে অধিকার নিও। সৎকার আর অধিকার এটা দুটোই যেন সাথে সাথে থাকে। যদি আমি শুধু অধিকারই নিয়ে যাই, সৎকার ছেড়ে দিই, তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।